আজ সেই রাতটি এসে পড়ল, যার অপেক্ষায় আমি রাতের পর রাত নিশাচর হয়ে কাটিয়েছি, যে কালো মেঘ ভরা রাতে চোখের পানি ঝরিয়েছি। কিন্তু আর না, এই শেষ। আজ থেকে আমার না, তাদের চোখের পানি ঝরবে যারা আমার চোখের জলের কারণ হয়েছিল। আমি আমার অপমানের, আমার একাকিত্বের, আমার বেদনার, আমার কান্না ভেজা রাতের, আমার হারিয়ে যাওয়া হাসির সবকিছু প্রতিশোধ নিব। ওরা বুঝবে অপমান কি, ভালোবাসা ও বন্ধু হারানোর কষ্ট কি, মুহূর্তে মুহূর্তে অন্যের দোষারোপ শোনার ব্যথা কি। আমি কষ্ট সহ্য করেছি, তাদেরও করতে হবে। আমি কেঁদেছি, তাদেরও কাঁদতে হবে। আমি অপমানিত হয়েছি, তাদেরও হতে হবে। আমি আমার আপন মানুষ হারিয়েছি, তাদেরও হারাতে হবে। তাদের অপকর্মের পরিণতি তাদের পেতেই হবে। কারণ যতক্ষণ পর্যন্ত কেউ কারো কষ্ট অনুভব করে না, ততক্ষণ পর্যন্ত সে অন্যদের কষ্ট দিতেই থাকে। কিন্তু তারা ভুলে যায় পরিণতি বলে কিছু আছে। তুমি যদি অন্যকে যা দেবে, তুমি তাই ফিরে পাবে। এটাই নিয়তি, এটাই পরিণতি। কলম ডায়েরির উপর রেখে টলমলে চোখে জানালা দিয়ে চারদিকে একবার দেখলো হুমা, আবার ডায়েরির দিকে তাকালো। এরই মধ্যে দরজায় খটখট শোনা গেল। হুমা, এই হুমা। আসছি মা। হুমা জলদি করে ডায়েরির সে পাতাটি ছিঁড়ে টুকরো টুকরো করে জানালার বাহিরে উড়িয়ে দিল, আর তাড়াতাড়ি যেয়ে দরজা খুলল। দরজা খুলতেই মা বলল, আরে বাবারে, এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? মা, তৈরি হচ্ছিলাম। মা হুমার মাথা থেকে পা পর্যন্ত যাচাই করে দেখল আর বলল, মাশাল্লাহ, আমার মেয়েটা দেখি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। জলদি বর খুঁজতে হবে। জলদি না মা, ধীরে সুস্থেই খোঁজ নাও, কারণ এখনো আমার অনেক কাজ বাকি আছে। তোর কি কাজ? উফ, কত কথা জিজ্ঞেস করো তুমি। চলো তো। হ্যাঁ হ্যাঁ চল, কনে পক্ষ থেকে সবাই এসে পড়েছে, আর তোর ভাই তোকে ছাড়া যাবেই না। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে স্টেজে পাঠালাম, এখন জলদি চল। মা, আলভি এসেছে? এসেছে, আর এখন পর্যন্ত 3বার তোর কথা জিজ্ঞেসও করেছে। ওর বন্ধু বান্ধবদের সাথে তোর পরিচয় করাতে ব্যাকুল হয়ে উঠেছে। আমারও তর্স হয়েছে না মা ওদের সাথে পরিচিত হতে। ও, আমার ব্যাগ রুমের ভেতরে, তুমি যাও, আমি এখনই আসছি। আচ্ছা জলদি আয়। মা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। বাসার সামনেই সেন্টারে হুমার ভাই মাহিরের এঙ্গেজমেন্ট। বাসা থেকে পথ হেঁটে 5 মিনিটের দূরত্ব। সেখানে যেতেই দরজায় কারোর সাথে ধাক্কা খেল হুমার মা। মুখ তুলে দেখতেই সে অবাক, মুখে ভরা হাসি নিয়ে বলল, মিলি তুমি? আন্টি, আপনি এখানে কিভাবে? অবাক হয়ে বলল মিলি। হুমার মা হেসে বললেন, আরে এটা তো মাহিনের হলুদের অনুষ্ঠান, আমি না থাকলে কে থাকবে? আর তুমি হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলে? হুমার সাথে দেখা করতে পর্যন্ত আসোনি। আর সাফাও, তোমাদের কথা অনেক জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, চলো মাহিনের সাথে তোমার দেখা করিয়ে আসি। হুমাও আসছে, ও তো ওর প্রিয় বান্ধবীকে দেখে অনেক খুশি হবে। মিলি আমতা আমতা করে বলল, আন্টি, আন্টি আমি একটু আসছি। একদম না, আগে আমার সাথে চলো। কতদিন পর আমার সাথে দেখা হলো তোমার। হুমার মা একরকম জোর করে মিলিকে নিয়ে গেল। অন্যদিকে হুমা এসে আলভিকে কোল দিল, আর আলভি তাকে গেট থেকে নিতে আসলো। আলভি এসে হুমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, বাহ হুমায়রা, আজ তো তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। তোমার বন্ধু বান্ধব কোথায়? আমি অতি আগ্রহে তাদের সাথে দেখা হওয়ার জন্য অপেক্ষা করছি। ওরাও তোমার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড। যে হারে তোমার কথা বলেছে ওদের কাছে। তাহলে দেরি কেন, চলো। আলভি হুমাকে নিয়ে তার বন্ধু বান্ধবদের কাছে গেল। হুমাকে দেখে কয়েকজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যেন। আলভি পরিচয় প্রক্রিয়া শুরু করলো। দোস্ত, ও হলো হুমায়রা, আর হুমায়রা ওরা হলো। হুমা আলভিকে থামিয়ে বলল, দাঁড়াও, লেট মি গেস। তুমি ওদের ব্যাপারে এত গল্প বলেছো যে আমি এভাবেই চিনব। হুমায়রা এক এক করে সবার সামনে যেয়ে নাম নিতে থাকলো। এটা মোমো, ক্লাসের ফার্স্ট গার্ল। পড়ালেখা অনেক পছন্দ, তাই না? মোমো দাঁত কেলিয়ে হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হুমা আবার আরেকজনের সামনে যেয়ে বলল, এটা আহাত। মেয়েদের আকর্ষিত বেশি, অর্থাৎ একদিন পর পর এক একজনকে মন দেয়। সাথে সাথেই আহাত বলল, আজ তোমাকেও দিয়ে দিলাম।
আলভি বলবি তো যে তোর বেআইন এত সুন্দর, আমি অন্য কোনো মেয়ের দিকে নজরও দিতাম না। হুমা একটু হেসে এগুলো আরেকটা মেয়ের সামনে যেয়ে বলল, এটা সাফা, তোমার বোনের মতো, যার দ্বারা তুমি এদের ফ্রেন্ড হয়েছ। আর পাশের জন ওর বয়ফ্রেন্ড রাতুল। ক্রিকেট খেলতে ভালোবাসে। ন্যাশনাল ক্রিকেট টিমে খেলার স্বপ্ন ছিল, কিন্তু আফসোস পূরণ হলো না। হুমার শেষের একটি ছেলের সামনে যেয়ে দাঁড়িয়ে বলে, আরও ধ্রুব, তোমাদের ভার্সিটির প্রিয় গায়ক, আর মিলির বয়ফ্রেন্ড। ধ্রুব ও মিলি এবছর তোমাদের ভার্সিটির গানের প্রতিযোগিতা জয় করে সম্পূর্ণ ভার্সিটিতে বিখ্যাত হয়ে যায়। এই জন্য তোমাদের গ্রুপটাও তোমাদের ভার্সিটিতে অনেক বিখ্যাত। আমি ঠিক বলছি না ধ্রুব? সাফা তার মুঠো বন্ধ করে মুখ শক্ত করে একটু এগোতে নেবে, আর রাতুল সাফাকে থামিয়ে দিল। ধ্রুব তাচ্ছিল হেসে বলল, বাহ, একদম ঠিক বলেছ। মনেই হচ্ছে না যে আমাদের ব্যাপারে তুমি কারো থেকে শুনে বলছো। মনে হচ্ছে যেন আমাদের কবে থেকে চেনো জানো। জানি ঠিকই, কিন্তু চিনতে পারিনি। কিছু মানুষকে অনেক বছর ধরে জানলেও চেনা যায় না। আমাদের মাঝেও এমন কেউ ছিল, ঠিক না সাফা? ধ্রুব সাফার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। সাফাও উত্তর দিল, একদম ঠিক। তাই তো কে ছিল সে জানতে পারি? জানার জন্য এত কৌতূহল? হুমা একটুখানি চিন্তিত ভাব নিয়ে বলল, আসলে না, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আসি কেমন? হুমা তার চুলগুলো ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালো, আর চুলগুলো ধ্রুবর মুখ ছুঁয়ে গেল। আজও তার কেশ থেকে এত মাতাল করা ঘ্রাণ আসে। আগেও এই মাতোয়ারা ঘ্রাণে মগ্ন হয়ে থাকতে কষ্ট হতো না তার। মনে হতো বছরের পর বছর এমন নেশায় আসক্ত হয়ে থাকতে পারবে সে। অথচ আজ আজ সে মাতোয়ারা ঘ্রাণে তার অনুভব হচ্ছে তার হৃদয়ের ভেতরে গভীর বেদনা। হুমা এগোতে নেবে এমন সময় সে বুঝতে পারে তার চুল কিছুতে বেজে গেছে। পিছু ফিরে দেখে ধ্রুবর পাঞ্জাবির বোতামে হুমার চুল আটকে গেছে। হুমা একটু এগিয়ে এসে চুল খুলতে লাগলো, আর চোখ নামিয়েই মৃদু কণ্ঠে বলল, বাহ, আমার চুলও বেশ ভালো মতো তোমায় চেনে। তোমার শার্টে এসে বারবার আটকায়। মনে আছে আমাদের প্রথম পরিচয় ঠিক এভাবেই হয়েছিল? কিভাবে ভুলবো যে মুহূর্ত আমার জীবন নষ্ট করার মূল ছিল। হুমার দমটা যেন আটকে আসছিল। সে ছোট এক নিঃশ্বাস ফেলে বলল, এভাবে বলছো কেন? আমার চুলের প্রেমে তো পাগল ছিলে। এর ঘ্রাণ নিয়ে কতবারই না নেশে আসক্ত হয়েছিলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে পছন্দের ভুল ছিল। মুহূর্তে ধ্রুব তার মুঠো বন্দি করে নিল। কাপা গলায় জিজ্ঞেস করে, কেন এসেছো আবার আমাদের জীবনে? হুমা ধ্রুবর চোখে চোখ রাখল। চুলটা টান দিতেই ধ্রুবর বোতাম ছিঁড়ে গেল। হুমা বলল, যা দিয়েছিলে তা সুদে আসলে ফিরিয়ে দিতে। বোতামটা গড়িয়ে যেয়ে মিলির পায়ের কাছে পড়ল। মিলি হুমা আর ধ্রুবকে এভাবে দেখে অনেকটা অবাক। কিছুক্ষণ নিজেকে শান্ত করার চেষ্টা করে বোতামটা উঠানোর জন্য নিচে ঝুঁকল। ওঠার সময় কারো পা দেখে উপরে তাকালো। দেখল হুমা তার সামনে দাঁড়িয়ে আছে। মিলি উঠে দাঁড়ালো। পিছন থেকে আলভি বলল, হুমা, ওই মিলি। হুমা তাচ্ছিল এক হাসি দিয়ে মিলিকে বলল, হাই মিলি। হাই। তোমরা এনজয় করো, আমি ভাইয়ার কাছ থেকে আসছি। হুমা মিলির পাশ কাটতে যেয়ে বলল, একদম ঠিক জায়গায় এসে ঝুঁকেছিলে। একদিন মাপ চাওয়ার জন্য এখানেই আবার ঝুঁকতে হবে। হুমা পাশ কাটিয়ে যেতেই মিলি পিছনে ফিরে হুমার যাওয়ার পানে তাকালো। তার মাথা থেকে আটকে থাকা ঘাম মুছল। ইতস্তত হয়ে পড়ল। ধ্রুব এসে মিলির হাত ধরে বলল, চিন্তা করো না, এবারও কিছু করতে পারবে না। এবার আমরা আসি তোমার সাথে। মিলি ধ্রুবর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। ধ্রুব মিলির হাসির উত্তর দিয়ে বামে তাকালো। হুমা তার ভাই মাহিন ও তার ভাবি আফিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। আজও সে হৃদয় হরণ করা হাসি, যে হাসিটি 3 বছর আগে তার ঘুম কেড়েছিল। কিন্তু আজ পরিস্থিতি অনেক ভিন্ন। হুমা ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব হুমাকে তাকিয়ে থাকতে দেখেই তার নরম দৃষ্টি অগ্নিদৃষ্টিতে রূপান্তরিত হলো। আরও জোরে মিলির হাত চেপে ধরল। হুমার দৃষ্টিতে আগের মতো আর ভালোবাসাটা নেই, আছে তো শুধু ঘৃণা। আলভিও স্টেজে উঠে হুমার মুখের সামনে হাত নাড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় হারিয়ে গেলে? হুমার হুঁশ ফিরে। সে মাথা নাড়িয়ে মৃদু হেসে উত্তর দেয়, না, কোথাও না। তাহলে আয়োজন শুরু করা যাক, পার্টনার। অফকোর্স পার্টনার। আলভি তার বোনের পাশে দাঁড়ালো।
আলভির মা বলল। সবাই তো এসে পড়েছে, তাহলে আংটি পরানো যাক। আলভি তার মাকে থামিয়ে দিয়ে বলল। না মা, একটু অপেক্ষা করো। কেন? এই তো এখনই বুঝবে। আলভি আর হুমা সবাইকে স্টেজ থেকে নিচে নামিয়ে দিল। সবাই একটু অবাক ছিল, কি হতে যাচ্ছে কারো কোনো ধারণা নেই। হঠাৎ সফট মিউজিক শুরু হলো। হুমা হাতে ব্যাগ নিয়ে একটি মেয়ের সাথে এক পাশ থেকে আসছে, আর আলভি অন্য পাশ থেকে। হুমা মেয়েটির সাথে কথা বলছিল। না দেখে হাঁটার কারণে আলভির সাথে ধাক্কা লেগে গেল। হুমা আলভিকে কিছু বলল না, কিন্তু চোখ দেখে মনে হলো চোখ দিয়ে গিলে খাবে। রাগে মুখ শক্ত করে রেখেছে, আর এদিকে আলভির অবস্থা খারাপ হুমার এই রাগী চেহারাটা দেখে। সে জানে তার দোষ নেই, তাও বলল। সরি, আসলে দেখিনি, ভুলে রেখেছে, সরি। হুমা তাও সে ভাবটি ছাড়ল না। আলভি আবারও বলল। আমি অনেক বেশি ক্ষমা প্রার্থী। হুমার পাশের মেয়েটি বলল। না না, আপনার কোনো দোষ নেই, আপনি যেতে পারেন। এতটুকু দেখেই সবাই বুঝলো এটা মাহিরা আফিয়ার প্রেম কাহিনী, যা প্রদর্শন করছে হুমা এবং আলভি। আফিয়ার চরিত্র ধারণ করেছে হুমা ও মাহিনের চরিত্রটি প্রদর্শন করছে আলভি। আফিয়া আর মাহিন একে অপরকে দেখে মুচকি মুচকি হাসছে। আবার তারা স্টেজের দিকে তাকালো। আলভি হাঁটা শুরু করলো। হুমার পাশের মেয়েটি হুমাকে জিজ্ঞেস করলো। কি রে আরিফা, দোষটা তোর ছিল, বেচারাকে ভয় দেখালি কেন? হুমা চিন্তিত ভাব নিয়ে বলল। আমি তো কিছুই বলিনি, সময় নিজেই ভয় পেয়েছে। তুইও না একটা পাগল। হুমা হেসে দিল, আর আলভি স্টেজের শেষ মাথায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এক মুহূর্ত পর সেখান থেকে চলে গেল। একটা ছোট ছেলে স্টেজে উঠে হাতের একটা বোর্ড উপরে উঠিয়ে ধরল। সেখানে লেখা কিছু মাস পর। নাটকে আফিয়ার বাবা চরিত্র পালন করা ব্যক্তিটি হুমাকে বলল ছেলেপক্ষ তাকে দেখতে আসবে। হুমা রেডি হয়ে চায়ের ট্রে নিয়ে আসলো, মাথায় ঘোমটা দেওয়া। হুমা লজ্জায় চোখ নিচু করে রেখেছে, হাতটা মুচড়াচ্ছে শুধু। এমন ভান করছে যেন আশেপাশে সবাই কথা বলছে, আর তারা নিশ্চুপ বসে আছে, কিন্তু মনে হলচল লেগেই আছে। হুমা হালকা চোখ উঠানোর চেষ্টা করলো, আর চোখে আলভিকে দেখেই চমকে ওঠার ভান করলো। পিছন থেকে একটি ছেলে এসে বলল। আলভি, তুই আফিয়া আর মাহিনকে বারান্দায় দিয়ে আয়, ওরা একটু একাকী কথা বলুক। আর তুই হুমাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়, মেয়েটা একা একা আমাদের মাঝে বিরক্ত হচ্ছে। তারপর এলো পরবর্তী দৃশ্য। আলভি এবং হুমা অর্থাৎ মাহিন আর আফিয়ার বিয়ের কথোপকথন। আলভি আগে বলল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো ভালো। বিয়ের কথা বলছে, তাই জেনে রাখা ভালো। কি কি পছন্দ আপনার, মানে কি করা পছন্দ? আলভি জিজ্ঞেস করলো। হুমা উত্তর দিল। আমার ঘুরতে, গল্পের বই পড়তে, কথা বলতে বেশ ভালো লাগে। আপনার? আমি তেমন ভালো লাগার কিছু নেই, তবে পরিবারের সাথে সময় কাটানো পছন্দ। কোনো বয়ফ্রেন্ড ছিল বা আছে? হুমা কাচুমাচু হয়ে বলল। না। এত সুন্দর মেয়ে, আগে বয়ফ্রেন্ড ছিল না? কথাটা হজম হলো না। ইচ্ছা ছিল বরের সাথে বিয়ের আগে প্রেম করব, বিয়ের পরে, তাই আগে করিনি। এতটুকু বলে আলভির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আপনার কোন গার্লফ্রেন্ড? সময় পাইনি এসব করার জন্য। জানেনই তো, আমার বাবা নেই, তাই পরিবারের দায়িত্বটা আমার। আমি তখন শুধু আমার ক্যারিয়ারে খেয়াল করেছি। ইনশাআল্লাহ বউয়ের সাথেই প্রেমের কাজটা সেরে ফেলব। হুমা মুচকি হাসলো। আলভি বলল। তাহলে এখন যাওয়া যাক। হুমা হ্যাঁ বোধক ভাবে মাথা নাড়ালো। আলভি হাঁটা শুরু করলো। হুমা বুকে হাত দিয়ে এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল। যাক বাবা, ওই দিনের কথা তাহলে তার মনে নেই। আলভি অর্ধেক সুরে হুমাকে বলল। একটা কথা বলতাম আর কি, আপনার মুচকি হাসি থেকে খিলখিলে যে হাসে, সেটা বেশি সুন্দর। সেদিন মার্কেটে আপনার বান্ধবীদের সাথে যেভাবে হাসছিলে, ঠিক তেমন। বলেই মৃদু হেসে সে চলে গেল। আর এদিকে হুমা লজ্জাই শেষ, এমনই নাটক করলো। দুজনে স্টেজ থেকে যাওয়ার পর আর কয়েকটি বাচ্চা এসে স্টেজে একটি গানে নাচে। তারপর একটি ছেলে এসে বলল। থ্যাংক ইউ বাচ্চা পার্টি। এখন আসি আমাদের বরকনের লাভ স্টোরিতে। এতক্ষণ যা দেখলেন এটা তাদের সাক্ষাৎকার। এরপর তাদের বিয়ে ঠিক হয়ে গেল। আস্তে আস্তে তাদের কথা হতে লাগলো, দেখা হতে লাগলো। আফিয়া আপুর মনে যদিও প্রেমের ফুলটা ফুটে উঠেছিল, কিন্তু মাহিন ভাইয়া এ প্রেম নামের আলো থেকে অজ্ঞাত। জীবনে হয়তো প্রেম নিয়ে কখনো ভাবেনি, এ কারণে সেদিনের
ভ্যালেন্টাইন্স ডে মাহিন জিজুর ট্রান্সফার তখনও কুমিল্লায় হয়নি। আফিয়া আপুর মন ভীষণ খারাপ, কারণ মাহিন জিজুর একবারও তাকে বের হতে বলেনি। আলভি এ কথা হুমাকে জানায়, আর হুমা মাহিন জিজুকে যে ঘটনাটা ঘটে প্রাণপ্রিয় বোনের বকা খেয়ে সাথে সাথে আফিয়া আপুকে ফোন দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলে। আফিয়া আপু উল্লাসে লাফিয়ে ওঠে। সেদিন মাহিন ভাইয়া রেস্টুরেন্টে এর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভ্যালেন্টাইন্স ডে ভিড় থাকবে না তা কী করে হয়? এ ভিড় আপুর অপেক্ষায় জিজু অতিষ্ঠ হয়ে উঠেছিল। হঠাৎ পিছন থেকে আওয়াজ শুনে সে পিছনে তাকিয়ে আফিয়া আপুকে লাল টকটকে জামদানি শাড়িতে দেখে রুদ্ধ হয়ে যায়। সে ছিল জিজু আর আফিয়া আপুর প্রেমের শুরু। সেদিন মাহিন ভাইয়া আপুর প্রথম প্রেমে হাবুডুবু খায়। আসুন দেখি। আলভি স্টেজে এসে মুখে বিরক্ত নিয়ে বারবার হাতে ঘড়ির দিকে তাকাচ্ছে। পিছন থেকে আওয়াজ আসতেই সে পিছনে তাকায়। হুমা লাল জামদানি শাড়ি পরেছে, খোলা চুল, হালকা মেকআপ বললে ভুল হবে, হাত ভরা কাচের চুড়ি, কানে টানা দুল। হুমা হাঁটতে যেয়ে তার হিলের সাথে শাড়ি বেঁচে পড়ে যেতে নিলেই আলভি তার হাত ধরে ফেলে, এক টান দিয়ে কাছে টেনে নেয়। হুমার চোখে চোখ পড়তে এক ঢোক গিলে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হুমা আলভির বাহু ছেড়ে উঠে দাঁড়ায়। এবার তাদের ক্যারেক্টারে আসে। স্টেজ থেকে নামতেই তাদের অভিনয়ের প্রশংসা জুড়ে যায় সারা হলে। আর আফিয়া মাহিনের জন্য এটা বোধহয় বেস্ট গিফট। আফিয়া তো সুখে কেঁদেই দিল। হুমার গলা শুকিয়ে গেছে। সফট ড্রিঙ্কস নিতে বুফের সেদিকে গেল। এক গ্লাস ড্রিঙ্ক নিয়ে মুখে দিতে না দিতে পিছন থেকে আওয়াজ আসলো, আসলেই অনেক ভালো অভিনয় পারো, যে কেউ ধোকা খেয়ে যাবে। হুমা পিছনে তাকিয়ে দেখল ধ্রুবকে। তার এখন ঝগড়া করার মোটেও ইচ্ছে নেই। তার তৃষ্ণাও যেন মিঠে গেছে। গ্লাসটা রেখে ধ্রুব পাশ কাটিয়ে যেতে নিলেই ধ্রুব হুমার বাহু ধরে ফেলে। পাশ ফিরে বলে, কি ধন্যবাদ তো দিবে? আচ্ছা, ধন্যবাদ। আমার সাথেও ভালোবাসার নাটকই করেছিলে, তাই না? হুমা ধ্রুবর চোখে তাকালো এবার, বলল, যে মানুষ ভালোবাসার মানেটাই জানে না তার সাথে আবার নাটক? আগে ভালোবাসার শিকড়টা কি তা জেনে আসো, তারপর না হয় ভালোবাসার কথা বলতে এসো। হুমা তাচ্ছিল্য হেসে আবার বলল, আর নিজের গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়ের হাত ধরতে লজ্জা লাগা উচিত। তোমার গার্লফ্রেন্ড জানলে কষ্ট পাবে না বুঝি? ধ্রুব হুমার হাত ছেড়ে দিল। হুমা এক বাঁকা হাসি দিয়ে বলল, আমি আর সেই হুমা নই ধ্রুব, যে তোমার জন্য পাগল ছিল। দিনরাত তোমার কথা ভাবতো। তুমি একবেলা কল না দিলে পাগলের মতো বারবার কল দিতে থাকতো। হাজারবার লুকিয়ে রিস্ক নিত তোমার সাথে একবার দেখা করার জন্য। তুমি যা বলতে তাই মানত। হাজার অবহেলা ও অপমান অভিমান না করে মুখ বুঝে সয়ে যেত। শুধু তুমিই না, যে কারোর কথা মুখ বুঝে সয়ে নিত সে হুমা, কাউকে কিছু বলতো না। আমি সেই শান্তশিষ্ট হুমা নই, নতুন হুমা, যে আজ প্রতিবাদ করতে জানি, নিজের জন্য স্ট্যান্ড নিতে জানি, আর যে যা করে তাকে তার কর্মের 10 গুণ ফিরিয়ে দিতেও জানি। হুমা চলে গেল। ধ্রুব শুধু তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আসলে এসে হুমা নয়। রাত গভীর। আলভিরা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। আফিয়া যাবে না, থেকেই যাবে হুমার আবদারে। আলভি গাড়ি চালাচ্ছে, পাশে বসে আছে ধ্রুব, আর পিছনে মিলি, সাফা ও রাতুল বসা। আহাত আগেই চলে গেছে কোনো কাজে। আলভি জিজ্ঞেস করল, কি আপুর শ্বশুরবাড়ি কেমন লাগছে? ভালোই, খারাপ না। আর জিজু? উনিও ভালো, আপুকে অনেক যত্ন নিবে হয়তো। আর হুমায়রা? এবার কেউ কিছু বলল না। গাড়ির মহলটা শান্ত হয়ে গেল। আলভি উত্তর না পেয়ে জিজ্ঞেস করল, কি হলো? সাফা এবার রেগে মেগে উত্তর দিল, কি আর হবে, আমাদের শরীর জ্বলছে ওই মেয়েটাকে দেখে। আলভি ব্রেক লাগালো গাড়িতে। অবাক চোখে সাফার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে কি? ও আবার কি করলো? কি করেননি, ধ্রুবর মন ভেঙেছে, মিলির আওয়াজ নষ্ট করেছে, আমার থেকে রাতুলকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। আর কি করার বাকি আছে? আলভি যেন আকাশ থেকে পড়ল কথাগুলো শুনে। বিস্মিত কণ্ঠে বলল, কি যাতা বলছিস? ধ্রুব পাশ থেকে বলল, যা তা বলছে না, ঠিক বলছে। কলেজের একটা মেয়ের কথা তোকে বলেছিলাম, মনে আছে? ওর নামই হুমায়রা। ও তোকে ইউজ করেছে আমাদের কাছে পৌঁছানোর জন্য। আলভি যেন আকাশ থেকে পড়ল, জিজ্ঞেস করল, কে? তাহলে তোর আমাকে তখন বলিস না কেন? অনুষ্ঠানে ঝামেলা করতে বিধায়। আমি গাড়ি ঘোরাচ্ছি। দরকার নেই,
এই বিষয় বাদ দে। কিভাবে বাদ দে? আমাকে ব্যবহার করে তোদের কাছে এসছে। বাদ দে। তোদেরও দোষ আছে। কত করে বললাম মেয়েটার ছবি দেখাতে, কিন্তু দেখালি না। ও যা করেছে তারপর ওর চেহারাও দেখতে চাই না। আর ছবি রাখবো ভেবেছিস? যদি তোদের কোনো ক্ষতি করে? আপাতত এই কথা ভাবিস না। তোর মাথা ঠিক নেই, তুই পিছনে যেয়ে বস। রাতুল, তুই গাড়ি ড্রাইভ কর। কিন্তু কোনো কিন্তু না, পিছনে যেয়ে বস যা। আলভি তাই করল। রাতুল এসে গাড়ি ড্রাইভ করছে। সবাই নিশ্চুপ। মিলি ধ্রুবর দিকে তাকিয়ে আছে, আর ধ্রুব জানালার বাহিরে তাকিয়ে বাতাসের ছোঁয়া উপভোগ করতে করতে কি যেন ভাবছে। 2 দিন পর মা বাবা পাঠানোর কারণে আলভি আফিয়াকে নিতে এলো। আলভিকে নাস্তা দিয়েছে হুমার মা। আফিয়া রেডি হচ্ছে, তাই সে বসে আছে। হুমা শরবত নিয়ে আসলো। খেয়াল করলো আলভি তার দিকে রাগী চাহনিতে তাকিয়ে আছে। সে জানতো এমনটাই হবে। হুমার মা আলভিকে বলল, কি বাবা, খাচ্ছ না কেন? আন্টি, আসলে ভালো লাগছে না। আপনাদের ছাদটা আসলে দেখা হয়নি, একটু দেখে আসি। হ্যাঁ, অবশ্যই। হুমায়রা, আমার সাথে চলো। কতদিন গল্পও হয় না, একটু গল্পও করব। হুমা বুঝতে পারলো আলভির মতলবটা কি, কিন্তু সে মানা করলো না। আলভিকে ছাদে নিয়েই গেল। ছাদে উঠতে না উঠতেই আলভির আগে গর্জন দিয়ে উঠল হুমার উপর। তুমি কিভাবে এমন করতে পারলে হুমা? হুমা এমন ভান করলো কিছু বুঝলই না। বলল, কি করেছি? নাটক করো না। তুমি আমায় ব্যবহার করে আমার বন্ধুদের ক্ষতি করার চেষ্টা করেছো। এখনো করিনি, কিন্তু করব না এমনও না। তোমাকে এসবে ব্যবহার করার আমার কোনো ইচ্ছে নেই। ওরা যা করে তা শুধু ফিরিয়ে দেব। ওরা করেছে না তুমি করেছ? সবার সাথে ছলনা করেছে তুমি, সবার সাথে খেলেছ। তাচ্ছিল্য হাসি দিল হুমা। বলল, তোমার দোষ নেই, এসব ভাবতেই পারো স্বাভাবিক। তুমি তো আর তখন ছিলে না। তোমার বন্ধুরা যা বলেছে বিশ্বাস করেছো। এই হলো আসল বন্ধুত্ব। কিন্তু জানো কি, তোমার বন্ধুরা না বন্ধুত্বের যোগ্য, না ভালোবাসার। হুমা, রাগের চোটে হাত পর্যন্ত উঠিয়ে ফেলল আলভি, কিন্তু তা হুমাকে মারল না। হাতের মুঠো বন্ধ করে নামিয়ে বলল, আজ মা বাবা মেয়েদের সম্মান শিখেছে বলে নয় থাপ্পড়টা দিয়েই দিতাম। আমার বন্ধুদের ক্ষতি তুমি করতে পারবে না, কারণ ওদের আগে আমি দাঁড়িয়ে আছি। বিন্দু বিন্দু পানি যখন ঝড় হয়ে বর্ষে, তখন তা পাহাড়ের অস্তিত্ব মিটিয়ে দিতে পারে। আলভি মুখে বিরক্ত ভাব নিয়ে সেখান থেকে চলে গেল। 1 সপ্তাহ পর ফার্স্ট ইয়ারের রেজাল্ট এসেছে। তা নিয়ে সবার মাথা ব্যথা, শুধু মোমো ছাড়া। সে জানে সে এবারও ফার্স্ট হবে। শুধু মোমোই না, ক্লাসের সবাই জানে। রেজাল্ট শিট আর আধা ঘন্টার মাঝে নোটিশ বোর্ডে দেওয়া হবে, সাথে ইমেলেও। কিন্তু কারো তেমন ধৈর্য নেই। তাই স্যার আসতে না আসতে চেঁচামেচি শুরু করে দিল সবাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের নাম জানার জন্য। স্যার না পেরে বলতে বাধ্য হলো। একটা কাগজের সিট নিয়ে ক্লাস মনিটরকে ডাকলো নাম শোনাতে। ছেলেটি বলল, তৃতীয় হয়েছে রিমি শারিয়ার, দ্বিতীয় মোমো ইসলাম, আর প্রথম। এতটুকু শুনতেই মোমো দাঁড়িয়ে প্রতিবাদ করলো, আমি দ্বিতীয় কিভাবে হলাম? আমার তো প্রথম হওয়ার কথা। পরীক্ষার খাতা তুমি না শিক্ষকরা দেখেছে, তুমি ভালো লিখেছ, কিন্তু যে ফার্স্ট হয়েছে সে অনেক ভালো লিখেছে দেখেই ফার্স্ট হয়েছে। বসো, এমন বিয়াদবি যেন আর না দেখি। মোমো বসে পড়ল। আলভি জিজ্ঞেস করলো, স্যার, মোমো ফার্স্ট না হলে কি হয়েছে? স্যার, এখানে যে মেয়েটির নাম লেখা তাকে তো আগে ক্লাসে দেখিনি। কারণ ও অন্য শহরে থাকতো এতদিন, সেখান থেকে আসাটা সম্ভব না। ওর শুধু পরীক্ষা দিয়েছিল, কিন্তু সেকেন্ড ইয়ারের ক্লাস করবে। আজ আসার কথা, এখনো এলো না যে। ঘড়ি দেখে নিল স্যার, আর দরজা থেকে আওয়াজ পাওয়া গেল, স্যার, আসতে পারি? আসো আসো, 100 বছর বাঁচবে, তোমার কথাই হচ্ছিল। মেয়েটি ভেতরে আসতেই আলভি দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? স্যার তার চশমাটা হাত ঠিক করে বলল, হুমায়রা, তুমি আলসিকে চিনো? আলসি? স্যার, ইটস আলভি, নট আলসি। তোমার জন্য এ নাম ঠিক আছে। পুরো ক্লাস একসাথে হাসিতে মেতে উঠল। স্যার আবার হুমাকে জিজ্ঞেস করলো, হুমায়রা, তুমি আলসিকে মানে আলভিকে চিনো? হুমা ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে বলল, জি স্যার, আমার বেয়াই, অর্থাৎ ভাবির ছোট ভাই। হো, তাহলে তো হলোই। তোমার তাহলে ক্লাসে কেউ পরিচিত আছে? ভালো ভালো, খুব ভালো। যাও গিয়ে আলসির পাশেই বসো।
মুমু, তুমি পিছনে যাও, আর ক্লাসের সবাই ওকে কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করবে, যেহেতু নতুন এসেছে। যাও মা, তুমি বসো গিয়ে। হুমা যে আলভির বেঞ্চের সামনে দাঁড়ালো। স্যার আবার বলল, মুমু, তুমি পিছনে যাও। কিন্তু স্যার। কোনো কিন্তু পরন্তু না। তোমার আত্মীয় ক্লাসে, তাকে আরামদায়ক অনুভব করানোটা তোমার দায়িত্ব। চুপচাপ বসো। মোমো উঠে তার পিছনের বেঞ্চে মিলির সাথে বসলো। তার চেহারাটা দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিবে। হুমার বেশ মায়া হলো, কিন্তু তার কি করার আছে? কিছুই না। হুমা যে আলভির পাশে বসলো। স্যার বোর্ডে যেয়ে ম্যাথ শুরু করলো। আলভি হুমার কানে কানে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? নাচতেছি। আলভি ব্রুকুচকে হুমার দিকে তাকালো। হুমা চাপা হাসি দিয়ে বলল, ইউনিভার্সিটি স্বাভাবিকভাবে পড়তে আসছি মিস্টার আলশিয়া। এই মেয়ে ভালো হচ্ছে না কিন্তু। খারাপ হবার কি আছে শুনি? আর চেঁচামেচি করছো কেন? স্যার কি বললো শুনতে পারোনি? স্যার বলেছে আমাকে আরামদায়ক অনুভব করাতে। তাই? তাহলে তো করানোই উচিত। হুমা ভ্রুক্ষেপহীনভাবে আলভির কথা কানে না নিয়ে লেখা শুরু করলো। আলভি দুষ্টু এক হাসি দিয়ে হাত দিয়ে হুমার হাতের বাহু থেকে আঙ্গুল পর্যন্ত আলতো করে ছুঁয়ে দিল। সাথে সাথে হুমার দেহটা শিউরে উঠল। সে যেন বরফ হয়ে গেছে, নড়তেই পারছে না। আলভি দুষ্টু হাসলো। হুমার কানে এসে ফিসফিস করে বলল, কি আরাম লাগছে? হুমার রাগ নিয়ে আলভির দিকে তাকালো। আলভি হাসছে। হুমার রাগটা যেন আরো বেড়ে গেল। কিছু একটা করা লাগবে, এভাবে ছাড় দিলে আরো বেড়ে উঠবে আলভি। এই বছরে একটা জিনিস হুমা ঠিকই শিখে ফেলেছে, টিট ফর ট্যাট। যে যেমন করবে তাকে তেমনভাবেই উত্তর দেওয়া উচিত। পাকা খেলোয়াড়ির মতো সঠিক সময়ে সঠিক বুদ্ধি লাগালো হুমা। একবার আফিয়া বলেছিল আলভির নাকি কাতুকুতু অনেক বেশি। হুমা আলভির পেটে কাতুকুতু দিতে শুরু করলো। আর মুহূর্তে আলভি লাফালাফি শুরু করলো। আর তার হাসি দেখে কে? স্যার যখন হাসির আওয়াজ পেয়ে পিছনে ফিরল, তখনই হুমা সরে গেল। স্যার তার মার্কারটা আলভির দিকে ছুঁড়ে মারল। ভাগ্যিস পেন্সিলে লেগেছিল। স্যার আগে কটকট করে জিজ্ঞেস করলো, ফাজিল, কি করছিলে? স্যার আমি না, ও। আলভি হুমার দিকে ইশারা দিতেই দেখে ও লিখছে। আলভির চোখ তো সাত আসমানে। স্যার আগে লাল হয়ে বললেন, তোমার তো আত্মীয় লাগে তাই না? শিখো, কিছু শিখো। বেয়াদব ছেলে, বের হয়ে যাও আমার ক্লাস থেকে। হুমা দাঁড়িয়ে বলল, স্যার দয়া করে এবারের মতো ওকে মাফ করে দিন, আর এমন করবে না। দেখ কত লক্ষ্মী মেয়ে, এবারের জন্য মাফ করলাম। এরপর আবার কিছু করলে তোমার একদিন কি আমার একদিন। এবার বসো। হুমা আলভি দুইজনই বসলো। হুমা মুখ চেপে হাসছে এবং আলভির রাগে লুচির মতো ফুলছে। না কিছু সইতে পারছে, না পারছে বলতে। ক্লাস শেষে হুমাকে কিছু বলার আগেই স্যারের সাথে তাল মিলিয়ে দৌড়ে পালিয়ে গেল হুমা। আলভি কিছু বলতে পর্যন্ত পারল না। রাগে তার মাথা গরম হয়ে গেছে। আলভি হুমার পিছনে যাবে, এর আগেই মিলি ডাক দেয়, আলভি দেখ, মোমো কাছে। আলভি দৌড়ে গেল মোমোর কাছে। জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন? মোমো কিছুই বলল না। মিলি উত্তর দিল, আজ প্রথমবার সেকেন্ড হয়েছে বলে। আর তুই এভাবে হাসছিলি কেন? আর বলিস না, ওই মেয়েটা ক্লাসে কাতুকুতু দেওয়া শুরু করেছিল। স্যারের কি বকাটাই না খেলাম। ও এমনই রে, ওর জন্য কলেজে আমিও কম বকা খাইনি। সব স্যারদের কাছে খারাপ বানিয়ে রাখতো আমায়। তাহলে এত বছর বন্ধুত্ব রাখলি কেন? চমকে আলভির দিকে তাকালো মিলি। ইতস্ততভাবে বলল, বন্ধুত্ব কি সহজে ভাঙা যায় নাকি? ও এত কিছু করার পরও আমি ফ্রেন্ডশিপ রাখতে চেয়েছিলাম, কিন্তু ধ্রুব আর রাফা দেয়নি। আলভি মিলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই আসলে অনেক ভালো রে। আচ্ছা চল, ক্যাম্পাসের মাঠে সাফা, আহাদ আর ধ্রুবর কাছে যাই। এখানে থেকে লাভ নেই, তুই মোমোকে নিয়ে আয়। মিলি ও আলভি মোমোকে নিয়ে মাঠে গেল। মোমোকে দেখে সাফা জিজ্ঞেস করে বসলো, আমাদের ফার্স্ট গার্ল আজকে ফার্স্ট হবার ট্রিট দেয়। সাফার কথা শুনতেই মোমো ভেবে করে কেঁদে উঠল। সাফা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো ওর? এবার মোমো প্রথম হয়নি? তাহলে কে? মিলি আলভির দিকে তাকালো। আলভি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হুমায়রা। ধ্রুব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তাই জিজ্ঞেস করলো, আবার বলতো কে? হুমা অর্থ হুমায়রা, ও আমাদের ভার্সিটির স্টুডেন্ট। এটা কিভাবে সম্ভব?
সম্ভব রে, সম্ভব। আজ আমার বাসায় বসে ক্লাস করেছে, আর পুরো ক্লাসের হাসির কারণও বানিয়েছে। কোথায় এখন ও? জানি না। ধ্রুব হাঁটা শুরু করলো। মিলি ধ্রুবর সামনে দাঁড়িয়ে বলল, বাদ দাও না, ওকে ওর মতো থাকতে দাও, আমরা আমাদের মতো থাকি। তুমি অনেক সহজ সরল বলে সবাইকে তোমার মতো ভেবো না। ও আমাদের সবাইকে কষ্ট দিতে এসেছে, আর তা আমি হতে দিব না। ধ্রুবর আগে সেখান থেকে চলে গেল। হুমা ক্যান্টিনে খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছে। সে সকাল থেকে কিছু খায়নি, খিদায় পেটের ভিতরটা মুচড়ে উঠছে। অবশেষে খাবার নিয়ে পিছনে ফিরতেই কারোর সাথে ধাক্কা খেলো। হুমার কিছু না হলেও মেয়েটির গায়ে টমেটো সসে পড়ে গেল। হুমা সরি বলে উপরে তাকাতেই থমকে গেল, সাথে মেয়েটিও। মেয়েটি হাসি উজ্জ্বল মুখে বলল, হুমা তুই? আখি, তুই নাকি? হ্যাঁ, ভুলে গেলি নাকি? না, তোকে কিভাবে ভুলি? কেমন আছিস? আছি যেমন তেমন। তুই আমাদের ভার্সিটিতে কি করছিস? আমি এখানে পড়ি। ও, আগে দেখিনি। আমি ভেবেছিলাম সাফা আর মিলির সাথে দেখা করতে এসেছিস। হুমা উত্তরে কিছুই বলল না। আখি আবার জিজ্ঞেস করলো, তুই কি ফার্স্ট ইয়ার? না রে, সেকেন্ড ইয়ার। আসলে বাসা দূর ছিল, তাই ফার্স্ট ইয়ারে আসিনি। এবার থেকে ক্লাস নিয়মিত করব। কোন সাবজেক্ট? হিসাব বিজ্ঞান। তুই? অর্থনীতি। যাক, ভালোই, তোর সাথে দেখা হয়েছে। যদিও তুই আর সাফা দুজনই স্কুলে ঘনিষ্ঠ বান্ধবী ছিলি, কিন্তু আজকাল সাফা আর মিলের সাথে কোনো কথাই হয় না। কেন জানি অসহ্য লাগে। তুই তো জানিস আমার আগে থেকে মিলিকে পছন্দ না। এর জন্যই স্কুলে আমাদের বন্ধুত্বটা নড়ে চড়ে গিয়েছিল, তাই আমি কথা বলি না। আর সাফা আমার সাথে একই ক্লাসে থাকা সত্ত্বেও দেখো না দেখার ভান করে। থাক সে কথা, চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। হুমা এক টিস্যু এগিয়ে দিয়ে বলল, ওড়নাটায় সস ভরে গেছে, মুছে নেই। হুমা আর আখি হাঁটছে। আখি বকবক করেই যাচ্ছে। আখি এ বাচাল স্বভাবটা হুমার ভীষণ পছন্দ। আখি এক টেবিলের সামনে এসে থামলো। আখি পরিচয় করিয়ে দিল, এ হলো সাকিব, সায়েন্সের জীববিজ্ঞানের স্টুডেন্ট, আর ও হলো উজ্জ্বল, তোর ক্লাসের। আর গাইস, ও হলো। আখির কথা কেটে উজ্জ্বল বলল, হুমা রাইট, দি সেন্সেশন অফ দ্য ক্লাস ফার্স্ট গার্ল। হুমা উজ্জ্বলের কথা শুনে কেবল হাসলো, কোনো উত্তর দিল না। অনেকক্ষণ গল্প জুটে রইল চারজন। হুমা বুঝতে পারল সাকিব বেশ গম্ভীর আর উজ্জ্বল ঠিক আখির মতো বাচাল ধরনের। সবার সাথে কথা বলে যেন মন ভরে গেল। কিন্তু টিচারের সাথে কথা আছে বলে সবার থেকে বিদায় নিয়ে আসতে হবে তাকে। ডিপার্টমেন্টের রুম থেকে বের হতেই মনে হলো কেউ তার হাত ধরে আজকে টান দিল, কিন্তু সে চিৎকার করলো না। তার মনে হলো আলভি বা ধ্রুব ছাড়া এমন কেউ করবে না। আর অন্য কেউ হলেও তার জানা আছে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। গত 3 মাস সে ক্যারাটে ক্লাসে টুকটাক ভালোই সেলফ ডিফেন্সের কাজ শিখেছে, কিন্তু তার প্রয়োজন পড়ল না। তার ধারণা ঠিক প্রমাণিত হলো। ধ্রুবই তাকে টান দিয়েছে। এক ক্লাসরুমে নিয়ে রাগে গজগজ করতে করতে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? তোমাকে কেন বলতে হবে? বলতে হবে। তুমি এখানে কি করছো? কেন, এ ভার্সিটি কি তোমার বাপের নাকি যে আমি আসতে পারবো না? ধ্রুবর রাগ এবার মাথায় চড়ে বসলো। হুমা নিজেও জানে সে যা বলেছে তা একদম ঠিক না, তাও নিজের অপরাধ বোধ মুখে আসতে দিল না। ধ্রুব হুমাকে দেয়ালে ধাক্কা দিয়ে বলল, তুমি আমার সাথে একা রুমে, তাও আমার বাবাকে টানার সাহস পেলে কিভাবে? তুমি একটু ভয়ও করেনি যদি আমি রাগের মাথায় তোমার কোনো ক্ষতি করে ফেলি? ধ্রুব এক শয়তানি বাঁকা হাসি দিল। রাগের ক্ষোভে সে হাসি, কিন্তু সে হুমার মুখে ভয়ভীতি দেখল না। হুমা উল্টো বলল, তোমার কি মনে হয় তুমি আমার ক্ষতি করলে আমি ছেড়ে দেব? উল্টো আমার লাভ, তোমাকে বিয়ে করলে আমার প্রতিশোধের গল্পটা সহজ হবে, না হয় জেলে পাঠালেও খারাপ হয় না। হুমার কথা শুনে ধ্রুব আঁতকে উঠল, এক হাত পিছিয়ে গেল। অবশ্য তোমার সাথে বিয়েতে কোনো ইচ্ছে নেই। যাকে ঘৃণা করি তার সাথে সারা জীবন কাটানোও দেয়, তাহলে জেলের বিকল্প খারাপ না। অবশ্য তুমি তো তোমার বাবা মার একমাত্র ছেলে, আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একথা অনেক বড়। সমাজে হাজার কথা শুনতে হয়। আর হ্যাঁ, তোমার না এক ছোট বোন আছে, ওর বিয়ে দেওয়া তো আরো কঠিন হবে, তাই না? এর ওপর তুমি কিছু না করার সত্ত্বেও আমাকে এখানে একা নিয়ে আসার জন্য চিৎকার করে সবাইকে জমা করলেও তোমার সম্মানের 12টা বেজে যাবে। উফ, ভার্সিটির মেয়েদের ক্লাসের সম্মান ডোবাতে মজাই লাগবে।
ধ্রুব কিছুই বলল না, রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে গেল। মেয়েটা যে পরিবর্তন হয়েছে এমনটা করলেও করতে পারে। হুমা হাসতে লাগলো। ধ্রুবর চেহারাটা দেখার মতো ছিল। সে জানতো ধ্রুব তেমন কিছুই করতো না, কিন্তু তাকে ভয় দেখাতে তার মজাই লেগেছে। কেমন যেন শান্তি শান্তি লাগছে মনে। কিন্তু এই শান্তি পরম শান্তি নয়। ভয় না কষ্ট দেখতে চাই হুমা ধ্রুবর চোখে। ভালোবাসা হারানোর কষ্ট, তাকে হারানোর কষ্ট। রাতে আলভি বাসায় এসেই চিৎকার চেঁচামেচি শুরু করলো। আলভির আওয়াজ শুনে তার মা রান্নাঘর থেকে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? মা, এই মেয়ে এখানে কি করে? আলভি হুমাকে উদ্দেশ্য করে বলল। হুমা আসিফের সাথে বসে নুডলস খাচ্ছে এবং টিভি দেখছে। আসিফ হলো আফিয়া আর আলভির ছোট ভাই। মা আলভির কথা শুনে রাগে উঁচু স্বরে বলে উঠল, এ কেমন কথা আলভি? এই শিখিয়েছি তোকে? বেয়াদব, মেহমানদের সাথে এভাবে কথা বলে কেউ? আজ আসুক তোর বাবা, যদি তোর নালিশ না করছি তোর কপালে খাবার নেই আজকে। সারাটা দিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, বাসায় এসে বেয়াদবি করে। মা বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে গেল। আলভি আসিফের কানে কানে জিজ্ঞেস করলো, ও এখানে কেন? হুমা আপু পড়ার জন্য এসেছে, হোস্টেল রুম নিয়েছিল। বাবা জানার পর দুলাভাইকে বোকা দিয়ে আপুকে এখানে নিয়ে আসে। আপু এখন থেকে এখানেই থাকবে, আফিয়া আপুর রুমে। কত ভালো না ভাইয়া? চুপ, কচুর ভালো। আলভি আসিফকে ধমক দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল। আসিফ আলভি আগে হুমার নামের গুণগান করতো, আর আজ আলভির ব্যবহার দেখে আসিফ ভীষণ অবাক। আলভির এ ব্যবহারে আসিফ প্রচুর লজ্জাও পেল, কিন্তু হুমার দিকে তাকাতেই আবার থমকে গেল। হুমা স্বাভাবিকভাবে নুডলস খাচ্ছে, যেন কিছুই হয়নি। রাতে গোসল করাটা হুমার অভ্যাস। রাতে গোসল ছাড়া তার ঘুম আসে না। আজও রাতে গোসল করে সে বারান্দায় যেয়ে বসলো। বারান্দাটা বেশ ছোট কিন্তু সুন্দর। দোতলায় আফিয়ার রুম। এক পাশে 4টা টবে গোলাপ ফুলের গাছ, অ্যালোভেরার গাছ, লেবু গাছ আর একটি ক্যাকটাস প্ল্যান্ট। বারান্দার আরেক পাশে একটা দোলনা আছে, একজনের দোলনা। হুমার দোলনা ভীষণ পছন্দের। তার বাসায় 2টো দোলনা আছে, একটি তার রুমে, একটি ছাদে। কিন্তু এখানে জায়গাটা বেশ ছোট, দোলনা থাকাটাও না থাকার সমান। আফিয়া রুমে বসে মাহিনের সাথে কথা বলছে। তাদের বিরক্ত করার ইচ্ছা নেই হুমার, তাই দরজাটা বন্ধ করে দোলনায় বসে হেলান দিয়ে চোখ বন্ধ করে বর্ডারে পা রেখে বসে রইল। শান্তিও নেই, গাড়ির আওয়াজ আর আওয়াজ। কুমিল্লায় সে যেখানে ছিল সেখানে আশেপাশে ছিল নীরব। আহ, শান্তি। আলভি সিগারেট খেতে তার বারান্দায় আসলো। সিগারেট খাওয়া অবস্থায় পাশে তাকালো। পাশেই আফিয়ার বারান্দা, কেবল 1 হাতের দূরত্ব হয়তো। বারান্দায় বাতি জ্বলছে, সেখানে দোলনায় বসে আছে হুমা, চোখ বন্ধ করে। কি মায়া এই মুখখানিতে! কে বলবে এই মেয়ে নাকি কতগুলো জীবন নষ্ট করার চেষ্টা করেছে। হুমার ভালো লাগছে না আর। চোখ খুলতেই আলভিকে দেখতে পেল, তার দিকেই তাকিয়ে আছে। যখন তার হুঁশ হলো, আলভি তো খালি গায়ে। এক চিৎকার দিয়ে উঠল। আলভি জলদি তার সিগারেটটা ফেলেই রুমে দৌড় দিল। হুমার আওয়াজে সবাই দৌড়ে আসলো। আফিয়া দরজা খুলেই জিজ্ঞেস করলো, কি হয়েছে? হুমা ইতস্তত ভাবে আশেপাশে তাকাতে শুরু করলো। কি বলবে সে? এতক্ষণে আলভির মা বাবা দুইজনে এসে হাজির। আলভির বাবা জিজ্ঞেস করলো, কি হলো মা? কিছু না আঙ্কেল, আসলে হঠাৎ একটা ফড়িং এসে গায়ে বসেছিল তো, তাই চিৎকার বের হয়ে গেল। মুখটা লটকিয়ে ফেললো হুমা। লজ্জা পেয়েছে সে, ভারী লজ্জা। মেজাজ খারাপ হচ্ছে আলভির উপর। জানে এখন এ বাসে একটা মেয়ে আসছে, তাও শার্ট গেঞ্জি ছাড়া কিভাবে ঘুরতে পারে। আসিফের কথায় হুমার ঘোর ভাঙল। আপু আপু জানো, ফরিং গায়ে বসলে বিয়ে হয়। তোমারও বিয়ে হবে বুঝি? আহারে, আমার ননদটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিব না, দিলেই দূরে চলে যাবে। তাহলে আশেপাশে দিও। এক কাজ করব, তোর সাথেই দিয়ে দিব। আফিয়ার কথা শুনে সবাই হেসে দিল। আসিফ মুখ ভেঙচি মেরে বলল, আমি ছোট, নাহলে কবেই নিতাম। এক কাজ করো আপু, আলভি ভাইয়া আসিফ তার সাথে করিয়ে দাও। আসিফের এই অবুঝ কথায় সবাই যেন ইতস্তত বোধ করলো। আর হুমা তখন লজ্জায় শেষ। ভাগ্যিস আলভি সঠিক সময়ে এসে জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? কিছুই না। আলভির বাবা বলল, তোরা থাক, আমি আর তোর মা যে ঘুমাই। বাবা আর মা চলে গেল। আলভি বলল, আসিফ চল, আমি আর তুইও যে ঘুমাই। না ভাইয়া, ঘুম আসছে না। চল না, আমরা 4 জন মিলে লুডো খেলি। চুপচাপ চল।
না না না, লুডো খেলবো। আসিফের জেদ দেখে আফিয়া হেসে বলল, এমন করছিস কেন? খেল না, সারা বছর তো এক পায়ে দাঁড়িয়ে থাকিস খেলার জন্য, আজ কি হলো? কিন্তু আপি, আমি তো কয়দিন পর চলেই যাব, নিজের বোনের জন্য কি এইটুকু করতে পারবি না? ঠিক আছে, সবগুলো আমি ইমোশনাল ব্ল্যাকমেল কর। আচ্ছা তোরা থাক, আমি মাহিনকে বলে আসছি। হুমা ঠিক আছে, বেচারা ভারী টেনশনে আছে বোধ হয়। আফিয়া চলে গেল। আসিফ দাঁত কেলিয়ে হাসছে দেখে আলভি বলল, দাঁত দেখানো বন্ধ কর, যে আমার রুম থেকে লুডো নিয়ে আয় যা। আসিফ দৌড়ে গেল। আলভি হুমার দিকে তাকিয়ে দেখে হুমা মুখ চেপে হাসছে। হুমার হাসি দেখে আলভি চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলো, মানুষকে কাঁদিয়ে হাসতে ভালো লাগে তাই না? আমি উল্টো তোমায় বাঁচালাম তোমার সিগারেটের কথা। আমি সে কথা বলছি না, আজ মোমো তোমার জন্য কেঁদেছে। 1 মিনিট আমার জন্য মানে? তোমার জন্য আজও প্রথমবার দিতে হয়েছে তাই। এটা আমার দোষ? ও নিজে ভালো মতো লেখেনি দেখে প্রথম হতে পারেনি। তোমার রেজাল্টও এত খারাপ হয়নি, 19 নম্বরে তুমি। তার মানে তোমার পেছনে আরো 100 আছে। এর মধ্যে যদি কেউ তার রেজাল্টের জন্য কান্না করে, এতে তোমার দোষ নাকি তুমি ওদের জন্য নিজের রেজাল্ট খারাপ করবা, কোনটা? আলভি কোনো উত্তর দিতে পারল না। হুমা আবার বলল, আর রইল কান্না করানোর কথা। আমাকে দোষ দিচ্ছ তাই না? ঠিক আছে, তাহলে একটা চান্স দিচ্ছি তোমাকে। আগামী 3 দিনের মাঝে আমার প্রতিশোধের যাত্রা শুরু করব তোমার এক বন্ধুকে দিয়ে। তোমার এক ফ্রেন্ডকে ভেঙে রেখে দিব, পারলে আটকিয়ে দেখাও। চ্যালেঞ্জ করছো? তাই ভেবে নাও। তাই? আলভি একটু একটু করে এগুলো। হুমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। চোখ আশেপাশে বুলাতে লাগলো সে। কিছু বুঝতে পারছে না আলভি কি করতে চাচ্ছে। আলভি যেন সম্পূর্ণ কাছে এসে যাচ্ছে। হুমাও পিছনে যেতে লাগলো। আর জায়গা না পেয়ে বর্ডারে যেয়ে ঠেকলো। আলভি তার 2 হাত হুমার দুপাশের বর্ডারে রেখে ঝুঁকে দাঁড়ালো। তার শরীর থরথর করে কাঁপছে। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে হুমা। আলভির নিঃশ্বাস এসে হুমার মুখখানি ছুঁয়ে যাচ্ছে, আর হুমার নিঃশ্বাসগুলো ভারী করে তুলছে। হুমার অবাক লাগছে। এমন নিঃশ্বাসের ঘনত্ব তো ধ্রুবর কাছে আসাতে হতো, তো এমন কি সব ছেলেদের কাছে আসাতেই হয়? কে জানি, ধ্রুবর পর এই প্রথম কোনো ছেলে তার এত কাছে এলো। এই মুহূর্তে যেন তার শরীরটা অবশ অবশ লাগছে। এর উপর আতঙ্ক। কেউ এখন এসে যদি এভাবে দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভাইয়া দেখো, আমি লুডো নিয়ে এসেছি। আসিফ পিছন থেকে বলল। আসিফের আওয়াজ শুনে আলভি 2 পা পিছিয়ে গেল। দুইজনে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করলো। আফিয়া এসে দুইজনকে এভাবে দেখে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয় বস, খেলবি না নাকি? আহাদ আর আলভি মাঠে বসে আছে। আলভি আহাদকে জিজ্ঞেস করলো, দোস্ত, তুই তো অনেক মেয়ের পিছে পিছে ঘুরেছিস তাই না? এটা কোন ধরনের কথা বল? প্রেম করেছি। প্রেম আর তুই? প্রেম করার জন্য 2 পক্ষকে রাজি হতে হবে। তুই কারো পেছনে পেছনে ঘুরে পড়ানোর চেষ্টা করে কি প্রেম বলে না? আচ্ছা, এই বিষয় বাদ দেই, তুই কি জিজ্ঞেস করবি তা কর। আচ্ছা, তোর কি কোনো মেয়ে ছোঁয়ায় কারেন্ট লেগেছে? কারেন্ট? হোয়াট ননসেন্স! কারেন্ট লাগবে কেন? তাই তো তোকে জিজ্ঞেস করছে। আচ্ছা, কি হয়েছে বলতো? আলভি আহাদের কথার উত্তর দিল না। সে মগ্ন হয়ে গেল অন্য কিছুতে। মানে কত প্রশ্ন উথাল পাথাল করছে। তার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। আফিয়া, হুমা, আসিফ আর আলভি লুডো খেলছিল। হুমা আর আলভি সামনাসামনি বসছে। লুডো না যেন যুদ্ধ চলছিল দুইজনের মধ্যে। আফিয়া আর আসিফ মনে হয় সেখানেই ছিলই না, একে অপরকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল। হুমা তখন জয়ের পর্যায়ে। তা দেখে আলভি সম্পূর্ণ লুডুর ঘরের গুটি আউলিয়ে ফেলল। আলভিকে থামানোর জন্য হুমা আলভির হাত ধরতেই তার শরীরে যেন বিদ্যুৎ লাগলো। হঠাৎ বুকটা লাফিয়ে উঠল। আলভির সাথে সাথে হুমার হাত থেকে নিজের হাত সরিয়ে নিজের রুমে চলে গেল। আফিয়া আর আসিফ কতই না ডাকলো তাকে, কিন্তু কে শুনে কার কথা? আলভি এলোই না। নিজের রুমে যেয়ে ভাবতে লাগলো, আগেও তো হুমার হাতের ছোঁয়া লেগেছে, কিন্তু এই অনুভূতিটা প্রথম। এমন কেন? কিসের অনুভূতি এটা? ধ্রুব আর মিলি এসে আলভির পাশে বসলো। ধ্রুব আলভির পিঠে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কি নিয়ে চিন্তা করছিস? হুমাকে নিয়ে। কি? ধ্রুব অবাক হয়ে চেঁচিয়ে উঠল।
আলভির হুঁশ ফিরল। সে কি থেকে কি বলে ফেলল, কথা সামলানোর জন্য বলল, মানে মানে আসলে হ্যাঁ, আসলে হোমা কাল রাতে আমাকে ওয়ার্নিং দিয়েছে যে আমার কোনো ফ্রেন্ডের উপর প্রতিশোধ নেবে। বলল আটকাতে পারলে আটকিয়ে দেখাও। এ মেয়ে আবার এসব শুরু করলো? এক গভীর নিঃশ্বাস ফেলল ধ্রুব। আহাদ বলল, গাইস এসব বাদ দেই, আপাতত চল সাফা আর রাতুলের কাছে যাই। রাতুলের কম্পিটিশন আজকে, উৎসাহ দিয়ে আসি। সবাই ক্যাম্পাস থেকে বের হয়ে রাতুলের কম্পিটিশনের মাঠে গেল। অবাক সবাই, কেউ খেলছে না। সাফাকে ফোন দিল ধ্রুব। সাফা ফোন ধরতেই ধ্রুব জিজ্ঞেস করলো, হ্যালো সাফা, কোথায় তুই? দোস্ত, রাতুল। সাফা সেখানেই থেমে গেল। ফুপিয়ে কাঁদছিস সে? ধ্রুব চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, সাফা তুই কাঁদছিস কেন? তোরা অফিস রুমের সামনে আয়। ধ্রুব ফোন কাটতেই আলভি জিজ্ঞেস করলো, কি হয়েছে? সাফা অফিসের রুমে যেতে বললো। কেন? ঠিক জানি না। সবাই অফিস রুমের সামনে যেতেই দেখে রাতুলের দলের প্রায় মেম্বার দাঁড়িয়ে আছে, আর সাফাও দাঁড়িয়ে আছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে সাফার। সাফা দৌড়ে এসে মিলিকে জড়িয়ে ধরলো। আলভি জিজ্ঞেস করলো, কি হচ্ছে? আল্লাহ জানি কোথা থেকে যেন রাতুলের প্রোটিন শেকে ড্রাগ পেয়েছে। রাতুলকে টেস্ট করতেই নিয়ে গেছে ওর রক্তে ড্রাগ থাকে, তাহলে ওকে আর ক্রিকেট খেলতে দিবে না। ওর ক্যারিয়ার এখানেই শেষ। মিলি সাফার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো। সবার মুখ আতঙ্কে ভরা। তার ভিতরে কি চলছে কেউ জানে না। সাফার জান যেন আসে যায় অবস্থা। রাতুল বের হতেই তার দলের সবাইকে ভিতরে ডাকা হলো। কয়েকজন রাতুলকে সান্ত্বনা দিয়ে ভিতরে গেল। রাতুল বাহিরে এসে ধপ করে চেয়ারে বসে পড়ল। সাফা দৌড়ে যেয়ে রাতুলের হাঁটুর কাছে বসে জিজ্ঞেস করলো, সব ঠিক এসেছে তাই না? রাতুল কিছুই বলল না। সবাই রাতুলের কাছে যেয়ে দাঁড়ালো। সাফা আবার জিজ্ঞেস করলো, রাতুল কি হয়েছে, কি বলেছে বলো না। সব শেষ সাফা, সব শেষ। আমার ক্যারিয়ার শেষ, আমার স্বপ্ন শেষ। রাতুল হাওমাও করে কেঁদে দিল। ধ্রুব রাগে থরথর করতে করতে জিজ্ঞেস করলো, কিন্তু প্রোটিন শেকে ড্রাগ কে মিশালো? জানি না, কিন্তু এই ড্রাগ খেলে নাকি খেলোয়াড়দের উত্তেজনা বৃদ্ধি পায় আর ভালো খেলতে পারে। কিন্তু রাতুলের ড্রিঙ্ক তো এখানে থেকেই দেওয়া হয়েছে, আর আমি এখানে আসার পর কাউকে দেখিনি। এখানে বাহিরের কারো আসাও মানা, তাহলে কিভাবে? কাশির শব্দে সবাই ডান পাশে তাকালো। দেখলো হুমা দাঁড়িয়ে আছে। হুমা হেলে দুলে আস্তে আস্তে বলল, যদি আমি জানতাম তোমাদের বুদ্ধি জিনিসটা কম, কিন্তু একেবারেই যে নেই তা ভাবিনি। হুমার কথা শুনে আলভি কতক্ষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তারপর সে এক পা সামনে এগিয়ে এসে বলল, তুমি বলেছো যা করবা তা এক সপ্তাহের মধ্যে করবে। তো এক সপ্তাহের মধ্যেই করেছি। আলভির রাগ উঠল, কিন্তু কিছু বলতে পারল না। হুমা রাতুলের সামনে যেয়ে দাঁড়িয়ে বলল, দুলা ভাই, আপনি আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন। সাফার রাগ উঠল। সাফা হুমাকে নিজের দিকে ঘুরিয়ে থাপ্পড় মারতে নিবে, আর হুমা সাফার হাত ধরে মুচড়ে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলল, আমাকে আগের অসহায় হুমা ভেবে ভুল করিস না। এখানে হাত ভেঙে হাতে দিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। হুমা সাফাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিলি এসে সাফাকে ধরলো। পাশে দাঁড়িয়ে সাফার হাত ধরতে লাগলো। ধ্রুব বলল, কত ভালো লাগে তোমার। প্রথমে মিলির কণ্ঠ যেন নষ্ট হয়ে যায়, তার জন্য ওষুধ দিয়েছ। মেয়েটা 1 মাস ভালো মতো কথাও বলতে পারেনি, এরপর আবার আজ রাতুল কি ভালো লাগে তোমার? উফ, দেখ না, কণ্ঠ নষ্ট হওয়ার ওষুধ দিলাম, তাও এখন এত সুন্দরভাবে গাইতে পারে। আশ্চর্যজনক ব্যাপার। ঔষধ দিলে তো এমন দেওয়া উচিত ছিল যেন সারা জীবন গান না গাইতে পারে, তাই না মিলি? মিলি ঘাবড়ে গেল। এক ঢোক গিলল ভয়ে। হুমা উঠে এক বাঁকা হাসি দিয়ে মিলির সামনে তার ওড়না দিয়ে মিলির কপালের ঘাম মুছে দিল, আর বলল, গতবার কিছু হয়নি বলে এমন আর হবে না। গতবার তো আর জানতাম না কি ঔষধ দিচ্ছি। এবার এমন ঔষধ দেব যে সারা জীবনেও কণ্ঠ আর ফিরে আসবে না। গত বছর এ নিয়ে অনেক যাচাই বাছাই করেছি আর কি। হুমা এক চোখ টিপ দিয়ে হাঁটা শুরু করলো। ধ্রুবর পাশ কেটে যেতেই ধ্রুব বলে উঠল, তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে হুমা। হুমার পা থেমে গেল। একবার ধ্রুবর দিকে তাকিয়ে বলল, যখন আমার উপর নিষ্ঠুরতা হচ্ছিল তখন তো তোমার মুখ দিয়ে এই শব্দগুলো বের হয়নি। খুব ভালোবাসতে আমাকে, তাই না? এই জন্যই বোধহয় নিজের অভিমানে নিজের ভালোবাসার মানুষের কষ্টটাতেও তৃপ্তি পেতে।
তোমার মুখে এই নিষ্ঠুরতার কথা কি মানায়? বলেই হুমা হাঁটতে শুরু করে। পানি ভরা চোখ মুছতে মুছতে যেতে নিলে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় হুমা, কিন্তু মনে হলো না সে পড়ল। টিপ টিপ করে চোখ খুলে দেখে আলভি তার কোমর জড়িয়ে ধরে রেখেছে। দুজনের দৃষ্টি ধাক্কা খেলো। কি নেশাযুক্ত চোখ, এমনভাবে তাকিয়ে আছে যেন এই বুকের ভিতর থেকে হৃদয়টা হরণ করে নিবে। হুমা এক ঢোক গিলা আলভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিল। এই হৃদয় কাউকে দেওয়ার মতো ভুল সে আবার করতে পারবে না। ভার্সিটিতে যেতেই আখিকে ফোন দিল হুমা। হ্যালো আখি, কোথায় তুই? তুই কোথায়? সকাল থেকে কতবার কল দিয়েছি। সরি রে, একটু কাজে ছিলাম। আচ্ছা, এখন দোতলায় আয়, 206 নম্বর রুমে। ঠিক আছে। হুমা উপরে উঠে রুমটির সামনে যেতে এক মধুর কণ্ঠ তার কানে এসে লাগলো। গিটারের সুর আর এত সুন্দর কণ্ঠ এক কথায় অসাধারণ। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। গানটি শুনে হুমার চোখ দিয়ে টুপ করে পানি ঝরে গেল। বুকটা মুচড়ে উঠল। চোখ বন্ধ করতেই কানে ভেসে উঠল এই গানটি, আর চোখে ভেসে উঠল কিছু বছর আগে সেদিনটি। সেদিন রমণের সবাই বসেছিল আর ধ্রুব এই গানটি গাচ্ছিল। ধ্রুবর কণ্ঠ সবার ভীষণ পছন্দ, আর হুমার যেন ওর কণ্ঠ শুনলে কোথাও হারিয়ে যায়। হঠাৎ তার মনে হলো সুরটা তার ভীষণ কাছে থেকে আসছে। চোখ খুলতেই দেখলো ধ্রুব তার সামনে এসে বসে আছে। কেমন মোহভরা দৃষ্টিতে দেখছে তাকে। হুমা আশেপাশে তাকালো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে এবং মিটিমিটি হাসছে। লজ্জায় যেন হুমা সেখানে মরেই যেত। হুমা ভালো করেই জানে যে ধ্রুব তাকে কতটা পছন্দ করে। তার জন্যই রাতুলের সাথে তার বন্ধুত্ব। রাতুল থেকে সাফার সাথে কথা বলা আর সাফার বাহানায় হুমার সাথে দেখা করা। শুধু হুমাই না, এটা সবাই জানে। হুমা লজ্জায় উঠে যেতে নিলেই ধ্রুব হুমার হাত ধরে ফেলে। বসা থেকে দাঁড়িয়ে হুমাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? সাফার কাছে। আমার কাছে থাকলে কি সমস্যা? হুমা কি বলবে বুঝতে পারল না। ধ্রুব আবার বলল, তুমি কি জানো না, নাকি বুঝতে পারো না যে আমার প্রতিটি গানের ছন্দ তুমি? মামা মানে? জেনো না জানার ভান করছো, না ডিরেক্ট শুনতে যাচ্ছ? হুমা কিছু বলল না, শুধু মাথা নিচু করে নিল। ধ্রুব আবার বলল, তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি, আর আমিও জানি যে তোমারও আমার প্রতি ঠিক এরকম অনুভূতি আছে। হুমা লজ্জায় চোখ ওঠালো না। ধ্রুব বলল, কি বাসনা? হুমা মুচকে হাসি দিল। সাফা পিছন থেকে বলল, ধ্রুব আই থিঙ্ক হুমা তোমাকে লাইক করে না। হুমার সাথে সাথে ছটফটিয়ে বলে উঠল, না না, আমি ওকে ভালোবাসি। আর সবাই হেসে দিল। ধ্রুবও মুখ চেপে হাসছে। হুমা আরো বেশি লজ্জা পেল। সাফা বলল, হিয়া বেবস আই নো, লাইক করে না মিন্স লাভ করে। ধ্রুব হুমাকে হুমকি দিয়ে পার্কের একটা বেঞ্চে বসালো। ধ্রুব হুমার সামনে এক হাঁটু গেড়ে বসলো। হুমার একটা পা ছুতেই হুমা পা সরিয়ে নিল। কি করছো? আমার ভালোবাসার বাঁধনে বাঁধছি। ধ্রুব হুমার একটা পা নিয়ে নিজের হাঁটুতে রাখলো। পকেট থেকে একটা পায়েল বের করে হুমাকে পরালো। হুমা মুচকে হেসে চোখ নিচু করলো। ধ্রুব হুমার পায়ে একটা চুমু দিল। সাথে সাথে হুমা শিউরে উঠল। ধ্রুবর ঠোঁটের ছোঁয়ায় যেন তার দেহের শিরায় শিরায় শিহরণ বয়ে গেল। সে থরথর করে কাঁপছে, যেন চোখের সামনে সব আবছায়া হয়ে গেছে। শুধু ধ্রুবর কণ্ঠটা শোনা গেল, আজ থেকে তুমি আমার ভালোবাসার বাঁধনে আবদ্ধ। আখি ডাকতেই হুমার ঘোর ভাঙল। সে বাস্তবে ফিরল। হুমা একটু পিছু ফিরে চোখ মুছে আবার সামনে তাকালো। বলল, বাহ উজ্জ্বল, ভালোই তো গান গাও। কিন্তু কি লাভ? এমন কেন বলছো? গত বছরের মতো এই বছরও ধ্রুব আর মিলি বিজয় হবে। আমি হতে পারি? উজ্জ্বল আর সাকিব অবাক হয়ে হুমার দিকে তাকালো। আর আখি লাফিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, হুমা বেশ সুন্দর গান গাইতে পারে। গান গাওয়ার প্রতিযোগিতায় আগুন লাগানোর না, গান গাইতে পারলেই হইছে। আখি মুখ বাঁকা করে বলল। উজ্জ্বল বিড়বিড় করে কি যেন বলল। আখি শুনতে পারল না বিধায় আবার জিজ্ঞেস করল, কি বলি?
কিছু না। না বল। বললাম তো কিছুই না। আঁখি উজ্জ্বলের পিছনে পড়েই রইল, কিছু না বলায় মায়েরও দিল। আর মায়ের খেয়ে উজ্জ্বল বানরের মতো লাফাতে লাগলো। ওদের দেখে হুমার অবস্থা হেসে কুটি কুটি। হুমা রাতে পানি খেতে ডাইনিং রুমে গেল। গ্লাসে পানি ঢেলে তার তৃষ্ণা মেটানোর সময় দেখলো বাইরের দরজা খোলা। তার অবাক লাগলো। গুটি গুটি পায়ে সেখানে যেয়ে দেখলো আলভি সিগারেট খাচ্ছে। হুমা 2 হাত ভাঁজ করে জিজ্ঞেস করলো, রাত 2টা বাজেও সিগারেট খেতে হয়? আলভির কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখে হুমা। সে ভয়ে কিছুটা কেসে উঠল। হুমা মুখে কাপড় দিয়ে বলল, আস্তে, সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে যাবে আমার। তুমি এখানে কি করো? আমি পানি নিতে এসে দেখি দরজা খোলা, তাই দেখতে আসলাম, কিন্তু এখানে তো এসে দেখি। কথা সম্পূর্ণ করার আগেই আলভি হুমাকে টান দিয়ে দেয়ালে মিশিয়ে নিল। মুখের উপর হাত দিয়ে পাশে লুকিয়ে দেখতে লাগলো মা বারান্দা থেকে গেছে নাকি। মাকে যেতে দেখে সে সামনে তাকালো। পূর্ণিমা ভরা রাতে চাঁদের মিষ্টি আলোতে হুমাকে অসম্ভব সুন্দর লাগছে। হুমা তার দিকে তাকিয়ে আছে। চুলগুলো বাতাসে থরথর করছে। চোখে ভরা ভয়, লজ্জা, সংকোচ আর গভীর কিছু নেশাযুক্ত পদার্থ। এই নেশা যেন হাজারো নেশে আসক্ত হলে আবার উঠে আসা যাবে কিনা কে জানে। চোখের ভিতরটা যেন বুকের গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে। যতই এই চোখে দেখছে ততই যেন ভিতরটা কেঁপে উঠছে। হঠাৎ হাতে কামড় পেয়ে আলভি লাফিয়ে উঠল। চিৎকার করতে চেয়েও করলো না, হাতটা নাড়িয়ে চাপা গলায় জিজ্ঞেস করলো, কি করলে? হুমা গভীর নিঃশ্বাস ফেলে বলল, ওভাবে ধরে রেখেছিলে কেন? মা এসেছিল বারান্দায়, বোধ আমার কাশির আওয়াজ পেয়ে এসেছিল। ইস, দেখলো না কেন? তোমার আফসোস হচ্ছে? অনেক। হরে কথা, এখানে এসেছো তো আমাদের গ্রুপের ক্ষতি করতে। আজ রাতুলের সাথে যা করলে, তারপর যদি মাকে বলেও দাও, আশ্চর্য হবে না। প্রথমত, গ্রুপে তোমার আহাদের আর মুমুর সাথে আমার কোনো শত্রুতা আমি নেই যে তোমাদের ক্ষতি করব। আর দ্বিতীয়ত, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে খায় তার জন্য আর যারা আশেপাশে থাকে তাদের জন্যও। আমার নিজেরও সিগারেটের গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তাই যদিও আন্টি জানতো তাহলে তোমার ক্ষতি না, লাভই হতো, বুঝলে? আলভি প্রথমে কিছু বলল না। হুমা যেতে নিলে তাকে ডাক দিয়ে বলল, একটা কথা বলি? কি? তোমার চোখ দুটো খুব সুন্দর। হুমা কপাল কুঁচকে আলভির দিকে তাকালো। আলভি আমতা আমতা করে বলল, মানে তোমার চোখের মনে আকাশি রঙের তো আনকমন। হুমা হেসে দিল, হাসতে হাসতে বলল, হ্যাঁ, ধ্রুব সবসময় এই কথা। বলতে বলতে থেমে গেল হুমা। হঠাৎ তার মুখের রং উড়ে গেল, সাথে আলভিরও। আলভির মুখে জোরপূর্বক হাসি এনে বলল, সুন্দর জিনিসের প্রশংসা সবাই করে। আচ্ছা, আজ যে ধ্রুবকে নিষ্ঠুরতার কথা বলছিলে, কিছু না বলছিলে? বাদ দাও, বললেই কি আর না বললেও বিশ্বাস করবে না, করার কথাও না। তোমার বন্ধু বান্ধবদের সাথে তোমার এত বছরের সম্পর্ক, আর আমার সাথে এ কয়দিনের। যে মানুষগুলোর সাথে এত বছরের বন্ধুত্ব কাটিয়েছিলাম, যাকে এত ভালোবেসেছিলাম, তারাই আমাকে বিশ্বাস করেনি। তোমার থেকেও বিশ্বাসী আশা করিনি আমি। হুমা মৃদু হেসে চলে গেল। আলভির সময় সেখানেই দাঁড়িয়ে রইল। বেশ রাগ লাগছে তার। হুমা এত বছর পরও ধ্রুবকে মনে করে কষ্ট পায়। এখনো কি ধ্রুবকে ভালোবাসেও? এইসব ভাবতেই গা জ্বলছে তার। কিন্তু আজব তো, এতে তার কি? হুমা যা করার করুক, সে নিজের মাথা কেন গরম করছে? মাথার যন্ত্রণা প্রচুর বাড়ছে। এখন একটা সিগারেট না খেলেই নয়। নিচে পড়ে থাকা জ্বলন্ত সিগারেট জুতা দিয়ে নিভিয়ে নতুন একটা ধরাতে গিয়ে হুমার কথাগুলো কানে বেজে উঠল। আর মুখ থেকে সিগারেট ফালাই দিল। আশ্চর্য ব্যাপার, হুমার কষ্ট ভেবেই সিগারেট ফালাই দিল কেন? তার সাথে কি হচ্ছে সে নিজেই বুঝতে পারছে না। ধ্রুব, রাতুল আর সাফা কথা বলছিল। হঠাৎ সাফা যে ধ্রুবর চোখে কাপড় বেঁধে বসলো। ধ্রুব জিজ্ঞেস করলো, এই কি করছিস? সারপ্রাইজ আছে, একটু অপেক্ষা করো। ধ্রুবকে নিয়ে কোথায় যেন গেল তারা। ধ্রুবর চোখ খুলতেই দেখে আলভি, আহাদ আর মোমো দাঁড়িয়ে। ধ্রুব বিরক্তি নিয়ে বলল, এই তোর সারপ্রাইজ, এগুলোকে তো প্রতিদিনই দেখি। সাফা ওদিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলল, ওই তোরা এখানেই দাঁড়িয়ে আছিস কোন দুঃখে? হ্যাঁ, সর দেখি। তিনজন একপাশে সরে গেল। মিলিয়ে এক সাদা রঙের শাড়ি পরেছে, সোনালি পাড়, হাতে সোনালি রঙের চুড়ি, কানে দুল, হালকা সাজুগুজু আর খোলা চুল। মুহূর্তে ধ্রুবর চেহারার রং উড়ে গেল। সাফা এসে ধ্রুবর কানে কানে বলল, নবীন বরণী মিলিকে এভাবে সাজাবো, একদম তোর পছন্দের সাজে আর রঙে।
অতীতের এক পৃষ্ঠা। সেদিন হুমা ধ্রুবর ক্লাসমেটের বিয়ে ছিল। রাতুল আর ধ্রুব অপেক্ষায় কাতর। গেটে বসে থাকতে থাকতে তার ক্লান্ত, কিন্তু সাফা, হুমা আর মিলির খোঁজও নেই। অবশেষে তারা আসলে রাতুল ধ্রুবকে ডেকে তাকে দেখায়। তাকাতেই ধ্রুব বসা থেকে দাঁড়িয়ে পড়ে, যেন তার সামনে কোনো অপ্সরী হেঁটে আসছে। এক সাদা রঙের শাড়ির উপর সোনালি পাড়, হাত ভর্তি সোনালি রঙের চুড়ি, কানে দুল, হালকা সাজুগুজু আর খোলা চুল। চুলগুলো বাতাসে উড়ে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, আর হুমার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। তাকে লাগছিল শুভ্রতার মতো, স্নিগ্ধ ও পবিত্র। ধ্রুবর সামনে আসতেই হুমার গাল দুটো গোলাপি হয়ে এলো আপনা আপনি। সাফা বলল, ধ্রুব, তোমার পছন্দের রঙের শাড়ি খুঁজতে খুঁজতে ম্যাডাম নিয়েও কাহিল হলো আমাদের করলো। হুমা কিছু বলল না, লজ্জায় মাথা নত করে রইল। সাফাই আবার বলল, ভাই, কমপ্লিমেন্ট তো দিবা, আমার বান্ধবী যে মুখ ফুটে তো আর চাইবে না। ধ্রুব কিছু বলল না, হেসে রাতুলকে কিছু ইশারা করলো। ধ্রুব হুমার দুই গালে হাত দিয়ে মুখ উঠালো। হুমার চোখে মুখে বিস্ময়। আচমকাই ধ্রুব হুমার কপালে এক চুমু খেলো। হুমা প্রথমে বিস্ময়ে চোখ বড় করে নিল, কিন্তু পরবর্তীতে অনুভূতির দায়ে চোখ জোড়া বন্ধ করে নিল। এর মাঝে রাতুল ছবিটি তুলল। ধ্রুব হুমাকে ছাড়তেই হুমা যেন লজ্জায় মাটিতে লুটিয়ে পড়ছিল। ধ্রুব মুচকি হাসল। সাফা বলল, উফ দুলা ভাই, হাউ রোম্যান্টিক। এই কথা শুনে হুমা যেন আরো লাল হয়ে গেল। ধ্রুব লজ্জায় মাথা নিচু করে নিজের চুলে হাত বুলায়, আর চোখে হুমাকে দেখল। সাফার ডাকে ধ্রুবর ঘোর ভাঙল। কে, কিছু বলছিস না কেন? ধ্রুব শক্ত মুখে বলল, তুই কি আমার সাথে টিটকারি করছিস? এভাবে বলছিস কেন? ওকে বল যে এই শাড়ি পরে যেন আমার চোখের সামনেও না আসে। কেন? এই শাড়িতে তো ওকে মানিয়েছে। জঘন্য লাগছে। কথাটি বলেই ধ্রুব বেরিয়ে গেল। একদিকে সাফা তাকে ডাকছে, অন্যদিকে মিলের কান্নাকাটি শুরু হয়ে গেছে। আলভি গেল ধ্রুবর পিছনে, তাকে থামিয়ে বলল, এইভাবে না বললেও হতো। ওদের ইমোশনের একটু কদর তো করবি। ওরা আমার ইমোশন নিয়ে খেলছে কেন? আমি বারবার অতীত ভুলতে চাই, কিন্তু কেউ ভুলতেই দেয় না কেন? ঠিক এই শাড়িতে হুমাকে। সম্পূর্ণ বলার আগেই ধ্রুব থেমে গেল। পিছনের দেয়ালে পিঠ ঠেকিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। আলভি জিজ্ঞেস করল, তোর মনে এখন হুমাকে নিয়ে ফিলিংস আছে? ধ্রুব একবার আলভির দিকে তাকালো, কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। আলভি সেখানে দাঁড়িয়ে ধ্রুবর যাওয়া দেখা ছাড়া অন্য কোনো উপায় নেই। তার মনে হচ্ছে বুকের ভিতর যেন কেউ শ্বাস দিয়ে খোঁচা মারছে। ভয় ভয় অনুভূতি হচ্ছে তার। ধ্রুব দোতলায় নেমে লাইব্রেরি যাচ্ছিল, এমন সময় গিটারের আওয়াজ শুনে ক্লাসে উকি মেরে দেখে যা দেখলো তাতে তার মাথায় রক্ত চড়ে বসলো। উজ্জ্বল হুমাকে গিটার বাজানো শিখাচ্ছে, আর হুমার ঠোঁটে সে কি হাসি। হুমার একদম কাছে বসে তার হাতের উপর হাত রেখে গিটার বাজাচ্ছে। ধ্রুব নিজেকে থামাতে পারল না। রুমে যেয়ে উজ্জ্বলের মুখে সজোরে এক ঘুষি মেরে বসলো। উজ্জ্বল সামলাতে না পেরে বেঞ্চ থেকে পড়ে যেয়ে থ হয়ে তাকিয়ে থাকলো ধ্রুবর দিকে। কি হলো সে কিছুই বুঝতে পারল না। ধ্রুব আবারও মারতে আসলে হুমা উজ্জ্বলের সামনে এসে দাঁড়িয়ে যায়, আর মুখ পিছনে ফিরিয়ে বলে, উজ্জ্বল, তুমি একটু বাইরে যাও। কেন? একটু যাও। এই ছেলেটা কে? তোমাকে আমি সব পরে বলছি, এখন একটু যাও। আর প্লিজ আখিকে এ সম্পর্কে কিচ্ছু বলো না। উজ্জ্বল চলে গেল। উজ্জ্বল যেতেই ধ্রুব হুমার বাহু ধরে তাকে কাছে টেনে রাগে ফোপাতে ফোপাতে জিজ্ঞেস করলো, কে ও? কি করছিলে ওর সাথে? ধ্রুব তার হাত ছুটানোর চেষ্টায় জুটে গেল। হাত মোচড়াতে মোচড়াতে বলল, ও যে হোক, তোমার কি? আমার কি মানে কে ও? তুমি অন্য ছেলের সাথে এত কাছে থাকবে কি করে? খবরদার, ওর কাছে যাবে না। ধ্রুব হাত ছাড়িয়ে ধ্রুবকে দুই হাতে ধাক্কা দিয়ে বলল, তুমি কে? হ্যাঁ, আমার কে লাগো যে আমাকে বলবে আমি কার সাথে থাকবো আর কার সাথে না? তুমি মিলির সাথে সুখে আছো না? তো আমি অন্য কোনো ছেলের সাথে থাকতে পারবো না কেন? ধ্রুব হুমার দুই বাহু ধরে ওর পিছনে নিয়ে আঁকড়ে ধরে রাখলো। হুমা বলল, আমি কিন্তু চিল্লাবো। আমি তোমার পক্ষ থেকে সবাইকে ডেকে দিব। আজ আমার মাথা গরম, উল্টাপাল্টা কিছু করতে আমার সমস্যা হবে না। আমাকে ছাড়ো বলছি। এখানে না আমাদের সাথে প্রতিশোধ নিতে এসেছো? তা নেও, অন্য ছেলের কাছে যাও কেন? আমার ইচ্ছা, তাতে তোমার কি? আমার অনেক কিছু। মিস্টার ধ্রুব, আপনি হয়তো ভুলে গেছেন আমি এখন আপনার গার্লফ্রেন্ড না। আর রইল প্রতিশোধের কথা। তোমার আর সাফার পরিণতি নিয়তি নিজে স্থির করবে। আর তোমার কর্মের সবচেয়ে বড় পরিণতি কি জানো? তুমি কখনো আমাকে পাবে না। অবশ্য এতে তোমার কি? তুমি তো এখন অন্য কাউকে ভালোবাসো, তাই না? ধ্রুব আহত দৃষ্টিতে হুমার দিকে তাকিয়ে।
আস্তে আস্তে হুমার হাত ছেড়ে দিল। হুমা ছাড় পেয়ে ধ্রুব থেকে দূরে সরে তার ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে এলো, কিন্তু দরজায় একবার দাঁড়িয়ে বলে গেল, ধ্রুব, অনেক তো ভালোবেসেছিলে আমায়, সে ভালোবাসার খাতিরে একটু না হয় বিশ্বাস করে নিতে, শুধু একটু। ফোন বাজতেই আলভি ফোন উঠিয়ে বলল, হ্যালো মা, বল। কোথায় তুই? ভার্সিটির সময় ভার্সিটিতেই থাকবো, স্বাভাবিক। জলদি হুমাকে নিয়ে বাসায় আয়। ওই আফাতের পুরিয়া কিনে বাসায় এসে কি করব? আলভি, এটা কোন ধরনের ভাষা? এই শিখিয়েছি তোকে? মা প্লিজ ফোন রাখো, ভাল লাগছে না। ভালো লাগবে না তো, দুলাভাই এসেছে, হুমাকে নিয়ে জলদি আয়। হুমাকে ছাড়া আসে? ঘরে ঢুকতে দিব না। অন্তত ওকে ফোন দিয়ে বলে দাও যে গেটে দাঁড়াতে। তুই নিজে বললে কি আকাশ ভেঙে পড়বে? মা, এক তো তোমার কথা মানছে, তার উপরে জেদ করছো। থাক, বাসায় ঢোকা লাগবে না, আমি কোনো বন্ধুর বাসায় থেকে যাব, তারা মেহমানের ভালো খাতিরও করবে। ঠিক আছে, আমি ফোন দিয়ে বলছি, তুই গেটটা দাঁড়া। আলভি গেল 15 মিনিট পর। পার্কিংয়ে যেয়ে দেখে হুমা নাক ফুলিয়ে তার বাইকের সামনে দাঁড়িয়ে আছে। আলভি আঙ্গুলে চাবি ঘুরাতে ঘুরাতে বলল, বাইকের সামনে থেকে সর। এতক্ষণ লাগে? আমি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তো কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ম্যাডাম? এমনিতেই দিন দিন ফুলে যাচ্ছ, একটু ক্যালোরি বার্ন হয়ে গেল। এই কি বললে? কথায় কথায় লাল হয়ে যাও কেন লালটুসি? এই লালটুসি কি? বাইক উঠবা নাকি দুলাভাইকে কল দিয়ে বলবো, ভাইয়া আপনার বোন আমার সাথে ঝগড়ায় ব্যস্ত? হুমা কিছু বলল না, নাক মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আলভি বাইকে উঠে বাইক স্টার্ট করে তার ব্যাগ কাঁধে নিল আর ইশারায় হুমাকে উপরে উঠতে বলল। হুমা মুচকি হেসে বাইকে উঠল। কিছুক্ষণ চুপ থাকার পর আলভি বলল, শুনলাম তুমি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ঠিক শুনেছ। ইস, প্রতিযোগিতা শেষে কানে ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, আমরা তা না হয় দিলাম, অন্য সবাই যদি ডাক্তারের কাছে টাকা চায় তাহলে তো আমার দুলাভাই ফকির হয়ে যাবে। হুমা কিছু বলে না, তীক্ষ্ণ দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে রইল আর হঠাৎ আলভির পেটে চিমটি কেটে বসল। আলভি এক মুহূর্তের জন্য লাফিয়ে উঠল, তীব্র গলায় বলল, পাগল নাকি? এখন যদি বাইক অ্যাক্সিডেন্ট করতো তাহলে কি হতো? তুমিও মরতা তো মরতা, আমাকেও নিয়ে মরতা। হুমা আলভির কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, টিট ফর ট্যাট। এত কাছে এসো না গো, হার্ট ফেল করলে বাইক ফেল করে ফেলবো। আচমকাই আলভি বাইক থামিয়ে পিছনে ফিরে জিজ্ঞেস করল, ওয়েট, টিট ফর ট্যাট হলে যদি আমি তোমাকে চুমু দিই তাহলে তুমি আমাকে ফেরতে আরেকটা চুমু দিবে? হুমা মুহূর্তের জন্য থমকে গেল, ডিপ ডিপ চোখে আলভির দিকে তাকিয়ে রইল। আলভি কি বলল তা যেন তার কানে বেজেই চলেছে। আলভি এক দুষ্টু হাসি দিয়ে বাইক স্টার্ট করলো। আলভি বাইকের আয়নায় দেখছে হুমার চোখে মুখে এখনো বিস্ময়, কিন্তু এতেও তাকে সুন্দর লাগছে। আর দুলে বেড়ানো খোলা চুল তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ধ্রুব সন্ধ্যায় বাসায় ফিরল। তাকে নাস্তা দিল, কিন্তু সে খেলো না, সোজা রুমে ঢুকে গেল। রুমের দরজা জানালা সব বন্ধ করে তার টেবিলের সামনে যেয়ে দাঁড়ালো। সেখানে একটা পেন্টিং, একটি মেয়ের কালো প্রতিচ্ছবি। তার চুল উড়ছে থরথরে, কালো নীল আকাশের দিকে হাত বাড়িয়ে রেখেছে আর চাঁদের আলো যেন তার হাতে ছুঁয়ে যাচ্ছে। একটি মেয়ে যার মুখে লজ্জার বাহার, চুলগুলো এলোমেলো হয়ে আছে, অথচ সেই এলোমেলো চুলে তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। হুমার সেই ছবিটি আসলেই রুমে লাগিয়েছে ধ্রুব, কিন্তু এত কিছু হবার পরও সরাতে পারেনি, তার মন সাই দেয়নি। কিন্তু লুকিয়ে রেখেছে যেমনটা নিজের মনের গহীনে হুমা লুকিয়ে আছে, যাকে দূর থেকে দেখা যায় কিন্তু কাছে যেয়ে আনা যায় না। হঠাৎ ধ্রুবর চোখ ভরে এলো। সে দেয়ালের সাথে লেগে থাকা হুমার ছবিটা ছুঁয়ে দিল, যেন হুমাকে ছুঁয়ে দিচ্ছে। রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে মাহিন 5টা আইসক্রিম কিনলো। আলভি, আফিয়া, আসিফ, হুমা আর তার জন্যে। আসিফ আইসক্রিম খেতে খেতে জিজ্ঞেস করলো, আলভি ভাইয়া, হুমা আপির কি হয়েছে? সকালে তো ভালোই ছিল, ভার্সিটিতে কিছু হয়েছে নাকি? ভার্সিটিতে না, বাইক আসার সময়। হুমা চোখ রাঙিয়ে আলভির দিকে তাকালো, কাউকে না বলার ইশারা। আলভি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, হয়েছে কি? কিছু বলার আগেই হুমা এসে আলভির মুখে তার আইসক্রিম ঢুকিয়ে দিল। সবাই থো। আফিয়া চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, এ কি হলো? আমার ডার্ক চকলেটটা খেতে মন চাচ্ছিল না, ওটা ক্যারামেল, তাই আমি ওটা নিব। মাহিন বলল, আমারটাও ক্যারামেল, আমরাও রটাইতে নিতে পারি। হুমা আলভির হাত থেকে আইসক্রিম নিয়ে এক কামড় দিয়ে বলল, একটা নিলেই হলো, এছাড়া 2 মিনিট একটু চুপ তো থাকবে, ওর মুখে কথাও থামে না।
আফিয়া মুচকি হেসে মাহিনের দিকে তাকালো। সবাই হাঁটা শুরু করলো। আলভি আইসক্রিমে কামড় দিয়ে হুমার পাশে এসে হাঁটতে হাঁটতে তার কানের কাছে এসে বলল, ভালোবাসে বাড়াতে চাইলে এমনিই বলতে পারতে। হুমা কপাল কুচকে আলভির দিকে তাকালো। আলভি বলল, না মানে আমার আইসক্রিম নিজে খেলে তাই আর কি। তোমার মুখ বন্ধ করতে, কখন কি বলে ফেলো কে জানে। কি বলতাম ভাই, কেমন কি কথা হলো যে এত চিন্তায় আছো?